1866 সালে হঠাৎ ইউরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে হুলস্থুল বেঁধে গেল। অদ্ভুত সব ব্যাপার ঘটছে সমুদ্রে, রহস্যময় ও বিপজ্জনক। প্রায়ই নাকি মস্ত কি একটা জন্তু দেখা যাচ্ছে জলের মধ্যে। লম্বা, ছুঁচলো, ঝকমকে একটা বিকট ব্যাপার। কেবল যে আকারেই তিমি মাছের চেয়ে ঢের বড় তাই নয়, গতিবেগেও তিমির চেয়ে অনেক ক্ষিপ্র। অতিকায় কোনো সিন্ধু দানব, বিজ্ঞান যার কোনো হদিশ রাখে না, কোনো মস্ত শৈলশ্রেণী, ভূগোলবিদ্যায় যার উল্লেখ নেই। এসব প্রশ্নের উত্তর কেউ জানে না বলেই নাবিকদের মধ্যে আতঙ্ক ও জনরব শুরু হলো প্রবলভাবে। খবরের কাগজগুলো ফলাও করে নানা সত্যি মিথ্যে প্রবন্ধ ছাপতে শুরু করলো। আর শেষটায় এমন কতকগুলো ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, যার ফলে নানা দেশের সরকার শুদ্ধ এই মস্ত কি একটাকে নিয়ে বিষম বিচলিত হয়ে পড়লেন। এই অতিকায় বস্তুটিকে প্রথম দেখেছিল গভর্নর হিগিনসন জাহাজটি। গভর্নর হিগিনসন ক্যালকাটা অ্যান্ড বার্নাক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ। 1866 সালের 20 জুলাই জাহাজটি ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, ডাঙা থেকে 5 মাইল দূরে। হঠাৎ দেখা গেল জলের ওপর অতিকায় চুরুটের মতো লম্বাটে গড়নের আশ্চর্য একটা জিনিস ভাসছে। ক্যাপ্টেন বেকার গোড়ায় ভেবেছিলেন বুঝি কোনো ডুবো পাহাড়ি আবিষ্কার করে ফেলেছেন তিনি। কাঁটা কম্পাস দিয়ে সবে তিনি মানচিত্রে তার অবস্থান নির্ণয় করতে যাচ্ছেন, অমনি হঠাৎ বলা নেই কওয়া নেই হুড়মুড় করে একটা ডুবো পাহাড়, তার থেকে ভীষণ দুটি জ্বলন্ত কি যেন উঠল প্রচণ্ড বেগে, প্রায় 150 ফুট অবধি। সেই জলস্তম্ভ থেকে আবার কি আশ্চর্য ধোঁয়া আর বাষ্প উঠছে। উষ্ণ প্রস্রবণ আছে তাহলে ওই ডুবো পাহাড়ে, নাকি আদৌ কোনো ডুবো পাহাড়ই নয়, বরং মস্ত কোনো তিমি জল। কিন্তু তিমিঝিল থেকে বাষ্পময় জলস্তম্ভ ওঠে একথা তত কদাপি শোনা যায়নি। ক্যাপ্টেন বেকার কিঞ্চিত হতভম্ব হয়ে পড়লেন। 3 দিন পরে 23 জুলাই ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ কলম্বাস ঠিক এই অদ্ভুত তিমিঝিলটিকেই দেখল প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ প্রায় 2100 মাইল দূরে। আরেকটা অতিকায় সিন্ধু দানব, নাকি সেটাই 3 দিনের মধ্যে এত দূরে চলে এসেছে? তা যদি হয় তাহলে এই ভাসমান গিরিশৃঙ্গটির গতিবেগ অবিশ্বাস্য বলতে হয়। তা যে রয়েছে তা বোঝা গেল যখন 15 দিন পরে তাকে দেখা গেল 6000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে। ফরাসি জাহাজ হেলভেটিয়া আর ব্রিটিশ জাহাজ খান ঠিক তার মুখোমুখি পড়ল। এই জাহাজ দুটি আবার মাপটাপ নিয়ে দেখল যে এই অতিকায় সিন্ধু দানব কিছুতেই 350 ফুটের কম হবে না, কিন্তু এ যাবৎ কেউ 60 ফুটের চেয়ে বড় তিমি দেখেছে বলে শোনা যায়নি। ফলে পরপর এই মস্ত কি একটার খবর পেয়ে ইউরোপ আমেরিকার নৌজগতে সাড়া পড়ে গেল। এ আবার নতুন কোন মবিডিক হুজুগ পেয়ে ফলাও করে প্রশ্ন তুলল কাগজগুলো। সমস্ত জল্পনারই উত্তর এলো 1867 সালের 13 এপ্রিল, যখন কটিয়া নামে এক মস্ত জাহাজ এই সিন্ধু দানবের প্রথম বলি হলো। আটলান্টিক মহাসাগরে কেপ ক্লিয়ারের 300 মাইল দূরে তরতর করে দিব্যি ছুটে চলেছিল স্কটিয়া। আচমকা কিসের সঙ্গে যেন ছোট্ট একটু ধাক্কা লাগে। তার এত আস্তে ধাক্কাটা লাগে যে গোড়াও কেউ কিছু টেরও পায়নি, কিন্তু নাবিকদের একজন হঠাৎ দেখতে পেল যে 6 ফুট চওড়া একটা মস্ত ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে জাহাজের খোলে। সেই অবস্থাতেই ডুবু সেই জাহাজটিকে তক্ষুনি কোনো রকমে লিভারপুল পোর্টে নিয়ে আসা হলো। তারপর মেরামত করার জন্য জাহাজটিকে ড্রাইভে তুলেই সবাই স্তম্ভিত। লোহার পুরু চাদরে পরিষ্কার একটা তেকোনা গর্ত, যেন কোনো চোখা তুরপুন চালিয়ে জাহাজটিকে কেউ জখম করে দিয়েছে। ব্যাস, আর দেখতে হলো না। হুলস্থুল বেঁধে গেল সর্বত্র। পৃথিবীর প্রত্যেকটা খবরের কাগজে এই রহস্যময় দানবের গল্প ছাপা হতে লাগলো। নানা রকম খিয়ারি আর আজগুবি তথ্যে বন্দরগুলো আতঙ্কে উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। কেউ বলল জানোয়ারটা আসলে একটা অতিকায় সামুদ্রিক সরীসৃপ। পুরাণ আর কিংবদন্তি থেকে তারা নিজেদের মতের পক্ষে নানা নজির দিলে। কেউ আবার বললে ওটা মোটেই কোনো ডুবো পাহাড় বা গিরিশৃঙ্গ নয়, বরং মবিডিকের মতোই কোনো দানয় পাওয়া মস্ত তিমি। আর তা না হলে আরেক দল বললে নিশ্চয়ই কোনো শক্তিশালী ডুবো জাহাজ। তা যদি হয় কাগজগুলো রব তুললো তাহলে ভীষণ ভয়ের কথা। কেননা চুপিসারে লোকচক্ষুর আড়ালে এরকম একটা বিপুল যন্ত্র তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কেবল কোনো দেশের গভর্নমেন্টেরই থাকতে পারে। আর কোনো দেশের সরকারের হঠাৎ গোপনে ডুবোজাহাজ বানাবার প্রয়োজন হলো কেন? কী তার উদ্দেশ্য? তক্ষুনি খবর নেওয়া হলো সর্বত্র। ইংল্যান্ড,
ফ্রান্স, রাশিয়া, জার্মানি, এস্তোনিয়া, চিলি, আমেরিকা, এমনকি তুরান দেশে পর্যন্ত খবর নেওয়া হলো নানাভাবে। কিন্তু সব দেশেরই সরকার এক বাক্যে অস্বীকার করল। এরকম ডুবোজাহাজ যে সত্যি আছে তাই নাকি তারা জানে না। আর এই সম্ভাবনাটাও যখন মিথ্যে বলে জানা গেল, তখন গুজব ও জনরব আরও অস্থির বিপুল আকার ধারণ করল। নাবিকরা আর এমনিতেই কুসংস্কারবাদী, ফলে এমন একটা দানবের মুখোমুখি হওয়ার ভয়ে তারা যেন প্রায় সিটিয়ে গেল। এই অদ্ভুত সুদূর আতঙ্কে নাবিকরা তখন ভয়ে কাঁপছে। আমি তখন নিউ ইয়র্কে প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণা করছি। আমার নাম পিয়ের অ্যারোনা, পারি মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাসের প্রফেসর। সেই সূত্রেই আমাকে কিছুকাল আগে নেব্রাস্কা যেতে হয়েছিল অতীব দুষ্প্রাপ্য কিছু উদ্ভিদ আর অভিযানে। ফ্রান্সে ফেরার পথে নিউ ইয়র্কে এসে আমি যখন সংগৃহীত জিনিসগুলির একটি তালিকা তৈরি করছি, তখনই এই অতিকায় সিন্ধু দানবের জমরম বিস্ফোরণের মতো ফেটে পড়ল। সত্যি এটা কোনো সামুদ্রিক প্রাণী কিনা প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক বলে এ সম্বন্ধে মতামত চাওয়া হলো আমার কাছে। নিউ ইয়র্ক হেরাল্ড কাগজের প্রতিনিধির অনুরোধে 30শে এপ্রিল আমি একটি প্রবন্ধ প্রকাশ করেছিলাম। সমুদ্রতল যে এখনও কৌতূহলী ও উন্মুখ মানুষের কাছে বিষম রহস্যের আধার, এটাই ছিল আমার প্রবন্ধের মূল বক্তব্য। পৃথিবীর মাত্র এক ভাগ স্থল প্রাকৃতিক বিপর্যয়, আর সেই জলের তলায় কী আছে তার কতটুকু আমরা জানি। আমরা কেবল কতগুলো অনুমান ধারণা করতে পারি মাত্র। যদি সমুদ্রতলের সমস্ত জীবদের কথাই আমরা এতদিনে জানতে পেরে থাকি, এবং যদি বিভিন্ন দেশের সরকার সত্যিই কোনো প্রবল ও গোপন ডুবোজাহাজের অস্তিত্ব অস্বীকার করে থাকেন, তাহলে বলা বাহুল্য আমি প্রবন্ধে বললুম জিনিসটি আসলে একটি অতিকায় নারোয়াল, অর্থাৎ বিকট খঙ্গের মতো দন্তময় সেই মহাকায় সামুদ্রিক ড্রাগন, মেরু বলয় ভূমধ্যসাগর, যার গোপন আবাস। অবশ্য নারওয়াল যে 7 ফুটের বেশি লম্বা হয় তা এতকাল আমরা জানতাম না। অথচ নানা তথ্য থেকে জানা গেছে যে এই হিংস্র খুনের নারওয়ালটি প্রায় 350 ফুট লম্বা। এমন হতে পারে যে আদিকালের একটি নারওয়াল প্রাকৃতিক কোনো অদ্ভুত খেয়ালে এই 19 শতাব্দীর আধুনিক কালের জনক্রমে দেখেছিল, সেই হঠাৎ সমুদ্র তার আলোকে ঘুরে দাঁড়াচ্ছে। তাকে নারওয়াল বা সি ইউনিকর্ন বলে মনে করার কারণ স্কটিয়া জাহাজের লোহার পুরু চাদরের খোলের মধ্যে ওই বিপুল আকস্মিক ছাদাটি। কারণ একমাত্র নারওয়ালেরই মাথায় ইস্পাতের মতো কঠিন সুদৃঢ় খঙ্গ থাকে, যার এক ধাক্কায় এমনকি লোহার পুরু চাদর শুদ্ধ ফুটো হয়ে যেতে পারে। অবশ্য আমার এই আন্দাজ যে পুরোপুরি সত্যি তা বলি না, কারণ এই অতিকায় জীবটি সম্বন্ধে হয়তো সমস্ত তথ্য এখনও আমরা জানি না। আমার প্রবন্ধের সারমর্ম মোটামুটি এই, কিন্তু এই প্রবন্ধ বেরুবার সঙ্গে সঙ্গেই চারদিকে নানান রকম জল্পনা শুরু হয়ে গেল। এদিকে আবার আরও জাহাজডুবির খবরও আসতে লাগলো। সবাই যে এই নারওয়ালের খড়ের আঘাতের ফল তা নয়, তবু চারদিকে একটা বিষম আতঙ্কের রেশ পড়ে গেল। সবাই ভাবলো যে এই অতিকায় খুনে জীবটি বুঝি সব সর্বনাশের মূল। অবস্থা যখন এইরকম, তখন মার্কিন নৌবহর স্থির করলো যে এই সামুদ্রিক আতঙ্ক দূর করার জন্যে তারা একটি যুদ্ধজাহাজ পাঠাবে। সমুদ্রের এই বিভীষিকার সঙ্গে সরাসরি লড়াই করবে এই জাহাজ। মস্ত কামানওয়ালা ওই জাহাজটির নাম অ্যাব্রাহাম লিঙ্কন। অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফ্যারাটের ওপর। তার অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা এই বিভীষিকাটি নিপাত করার কাজে যথেষ্ট সাহায্য করবে। ব্রুকলিন জাহাজঘাটা থেকে অ্যাব্রাহাম লিঙ্কন ছেড়ে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছল। তাতে লেখা, মহাশয়, অনুগ্রহপূর্বক আপনি আব্রাহাম লিঙ্কনের সামুদ্রিক অভিযানে যোগদান করলে যুক্তরাষ্ট্রের সরকার আপনার মাধ্যমে ফরাসি দেশকে এতে লাভ করতে পেরে অনুগৃহীত এবং আনন্দিত হবে। ক্যাপ্টেন ফ্যারাগুট আপনার জন্য একটা কেবিন নির্দিষ্ট করে রেখেছেন। বসংবাদ, মার্কিন নৌবহরের সম্পাদক জে.বি. হবসন। এই চিঠি পাওয়ার পর চাঁদে পাড়ি দেওয়ার মতে এই সামুদ্রিক অভিযানে বেরোবার সম্ভাবনাটা স্বপ্নের আমার মনে জাগেনি। কিন্তু হঠাৎ এই চিঠিটা পাওয়ার পরই মনে হলো পৃথিবীর সব সম্পদের বিনিময়েও এই সোনালি সুযোগ আমি হাতছাড়া করতে পারব না। তখনই অধীরভাবে আমার পরিচারক কনসাইলকে ডাক দিল। কনসাইল আসলে ওলন্দাজ, সাহসী, বিশ্বস্ত ও অনুগত। আমার সমস্ত অভিযানেই সে সঙ্গী হয়, কোনো প্রশ্ন তোলে না, নীরব কর্মীর মতো সমস্ত করে ফেলে মুহূর্তে। কোনো কিছুতেই তার বিস্ময় নেই।